প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ ২০২৫ রেডিসন ব্লু ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে 15th সামিট বিআইটি অর্থাৎ বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স ২০২৫। এই ২ দিনের সেমিনারে দেশের সমস্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন, সেই সাথে দেশের বাইরে থেকে আগত আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করছেন। এখানে অনেকগুলো প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সাথে বাংলাদেশকে তাল মিলিয়ে চলতে হলে আমরা কীভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই বিভাগটিকে আরও উন্নীত করতে পারবো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক, বিভিন্ন প্যানেল ডিসকাশন, সেমিনার, সিম্পোজিয়াম চলতে থাকবে এবং তার পাশাপাশি আমরা এই সেমিনারে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের কিছু ইন্টারভিউ বা কিছু বিশেষ কথা আমরা তাদের কাছ থেকে শুনব। চলুন যাওয়া যাক 15th বিআইটি সামিটের মূল আয়োজনে। Mr. Chairman, ladies and gentlemen, I always believe I try to keep my old friend at ease and I create my new friend. I don't believe that I should away from the old friend and going up more new friends. So I believe that from my inception, professional stenting is my friend. প্রিয় দর্শক, 15th বিআইটি সামিটের অন্যতম একজন পার্টিসিপেন্ট ডাক্তার মোহাম্মদ আবু জাহিদ বসুনিয়া, সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ। আমরা এখন তার সঙ্গে কথা বলছি। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, প্রাইমারি পিসিআই বলে আমরা একটি টার্মিনোলজি শুনে থাকি। নিশ্চয়ই প্রাইমারি পিসিআই কখন করা হয় বা কোন অবস্থায় করা হয়, এই বিষয়টি আসলে কি আমাদের সাধারণ সকল মানুষ জানেন না। আপনি একটু এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইন্টারভেনশন কার্ডিওলজিতে প্রাইমারি পিসিআই, যেটা আমরা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, সংক্ষেপে আমরা পিসিআই বলি, জি, অর্থাৎ স্টেন্টিং, বাংলা অনেকে রিং বলে। তো দেখা গেছে যে একটা রুগী যখন হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে, তখন যদি আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের ক্যাথ ল্যাবে বা যেখানে ফ্যাসিলিটিস আছে 2 ঘন্টা টাইমের মধ্যে যদি একুট এমআই নিয়ে আসে, ইসিজিতে চেঞ্জ থাকে, স্টিলিভেশন থাকে এবং 2 ঘন্টা সময়ের মধ্যে আমার ওই ক্যাথ ল্যাবটা ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা স্টেট রোগীটাকে ক্যাথ ল্যাবে নিয়ে এনজিওগ্রাম করে স্টেন্টিং করে দিই। জি, এটা হলো যে ট্রিটমেন্ট অফ চয়েস এবং বিভিন্ন যে গাইডলাইন আছে, আমরা এমআইয়ের ম্যানেজমেন্ট বা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্টে এটাকে 1 নম্বর চিকিৎসা ধরা হয়। এখন অনেক জায়গায় দেখা যায় যে এই সেন্টারটা অ্যাভেলেবল না, যেখানে প্রাইমারি পিসিআই করা যাচ্ছে না, সেই সমস্ত জায়গায় আমরা আগে ওষুধ দেই, থ্রোম্বোলাইটিক ড্রাগ দেই, স্টেপটোকাইনেস, টেনেক্টিপ্লাস, এই সমস্ত ড্রাগ দিয়ে পরবর্তী 12 ঘন্টা একটা টাইম আছে যে, বা পরবর্তী 24 ঘন্টার মধ্যে আর একটা আমরা সেকেন্ড স্টেপ নিই যে এই 24 ঘন্টার মধ্যে রুগীটাকে যদি একটা ক্যাথল্যাব সেন্টারে যেখানে অ্যাভেলেবেল ফ্যাসিলিটি আছে সেখানে যদি আমরা নিতে পারি, সেখানে গিয়ে আমরা স্টেন্টিং করা হয়। পিসিআই বলতে আমরা প্রাইমারি পিসিআই বলতে আমরা 2 ঘন্টার মধ্যে যেটা করা 2 ঘন্টার মধ্যে যে স্টেন্টিংটি করানো হয় সেটা হলো প্রাইমারি পিসিআই বলা হয়। এবং এটা হলো যে ট্রিটমেন্ট অফ চয়েস বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, বিভিন্ন গাইডলাইন এটাকে সাজেস্ট করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এই বিশেষ তথ্যগুলো দেওয়ার জন্য। আরটিভির পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে অনেক ধন্যবাদ। That we're dealing with one system, which is the left system, and it's very tight, it's heavily calcified. So whenever I get cases like this, I do try to use some kind of support because it gives me plenty of time. I can take my time, do atherectomy, do bifurcation stenting, balloon it, take my time with the inflations, and I don't, worry much about it. So I decided to proceed. So questions about, bypass. So this was around 10 p.m. at night, and we do have, 24/7. প্রিয় দর্শক, সামিট চলাকালীন সময়ে এখন আমরা আবারও সাক্ষাৎকার গ্রহণ করছি একজন নবীন চিকিৎসকের, যিনি দীর্ঘদিন ধরে কার্ডিওলজি ফিল্ডে কাজ করছেন এবং ইউনাইটেড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন, ডাক্তার সাবা সালেক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা জানি যে আপনারা আজকে অনেক নতুন কিছু জানতে পারছেন আজকের এই সেমিনারের মাধ্যমে। আপনি নতুন কি জানতে পেরেছেন আজকের সেমিনার থেকে? আজকের সেমিনার থেকে আমি যা উপলব্ধি করেছি এবং যেটা জানতে পেরেছি সেটা হলো আমাদের ইউনাইটেড হসপিটাল এবং অন্যান্য যেই জাতীয় হাসপাতালগুলো বাংলাদেশে এখন আছে, সবাই আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান করার চেষ্টা করছেন। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে উই আর অ্যাকচুয়ালি কম্পিটিং উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। হ্যাঁ,
ইন্টারন্যাশনাল ডক্টর এখানে আসছেন, এখানে যারা আসতে পারেননি তারা কনফারেন্সে ভিডিও কনফারেন্সে আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদেরকে শিখাচ্ছেন। আমরা নবীন যারা ডাক্তাররা আছি, যারা কার্ডিওলজিতে কাজ করতে চাচ্ছি, তারা অনুপ্রাণিত হচ্ছে অ্যাকচুয়ালি। কারণ এরকম একটা প্ল্যাটফর্ম খুব রেয়ার কোনো ফিল্ডে হয়েছে আমার জানা মতে নেই। হ্যাঁ, মেডিসিন হয়ে থাকে এবং কার্ডিওলজি হয়ে থাকে। এখন সেমিনার হলে একটা টক হচ্ছে অ্যাবাউট ট্যাভার। হ্যাঁ, ট্যাভার মানে ট্রান্স অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। বুক না কেটে যেই ভালভ রিপ্লেসমেন্ট করা হয়, এটার যে সাকসেসফুল রেট আমাদের বাংলাদেশে অনেক বেশি। ইন্ডিয়া এবং ভারতে আমাদের অনেক রুগীরা চলে যায়। আমাদের চিকিৎসা সেবা ওরকম উন্নত মান না মনে করে, যেটা ঠিক না। হ্যাঁ, আমাদের এখানে অনেক উন্নত মানের চিকিৎসা আছে। আমি যেটা বলবো, আমাদের বাংলাদেশে যেটার কমতি সেটা হলো রেফারেল সিস্টেম। আমরা যদি সেই রেফারেল সিস্টেমটা ধরে রাখতে পারি, যেখানে ভালো ডাক্তার পাওয়া যাবে অথবা ভালো চিকিৎসা পাওয়া যাবে, সেখানে আমরা রুগীকে ট্রান্সফার করে দিতে পারি অথবা রুগীর সাথে সেই যোগাযোগটা করে দিতে পারি, তাহলে আমরা আমাদের বাংলাদেশের রুগীদের ধরে রাখতে পারবো। ডক্টর সাবা, আপনাকে অনেক ধন্যবাদ Thank you so আরটিভির much. পক্ষ থেকে এবং Thank এসকে you. ফার্মার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Another landmark studies is the DK Crush 5, which compared between the DK Crush stenting and provisional stenting in distal left main stem. More than 480 patients were randomized to receive. প্রিয় দর্শক, 15th বিআইটি সামিটের এই পর্যায়ে আমরা একজন ইয়াং কার্ডিওলজিস্টের সন্ধান পেয়েছি, যিনি আজকে পার্টিসিপেন্ট হিসেবে এখানে যোগদান করেছেন। আমরা তার সাথে পরিচিত হচ্ছি। ডক্টর আশরাফুর রহমান তমাল, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, এনআইসিভিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, আজকে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমি একটু আপনার কাছে এভাবে জানতে চাই, যাদের বয়স 35 থেকে 40 বা এরকম একজন মানুষ, যার কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যার হয়তো বংশগত হিস্ট্রি রয়েছে, কিন্তু তিনি তো কার্ডিওলজিস্টের কাছে আসছেন না নর্মালি, তাকে আপনারা কিভাবে ইভ্যালুয়েট করবেন বা তাকে সাবধান করার জন্য কিভাবে আপনারা তাকে কাউন্সেলিং করবেন? আমরা হার্টের অসুখ বা আমরা যে হার্ট অ্যাটাক বলি, আমরা বলি যে অ্যাকুট এমআই বা বাংলায় হার্ট অ্যাটাক বলি আমরা। হার্ট অ্যাটাকের একটা টার্ম হলো ইয়াং এমআই, মানে ইয়াং বয়সে যাদের হার্ট অ্যাটাক হয়। তো আমরা একসময় 50 ইয়ার্সের কমকে ইয়াং বলতাম, এখন আমরা 40 ইয়ার্সের কমকে ইয়াং এমআই বলি। যাদের বয়স 40-এর কম, সেই কোনো ছেলে বা মেয়ের যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, সেটাকে বলা হয় ইয়াং এমআই বা ইয়াং বয়সে হার্ট অ্যাটাক। তো দেখা যায় যাদের অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, আধুনিক নাগরিক জীবনে হার্ট অ্যাটাকের অনেকগুলো ঝুঁকি আছে, যেটা অল্প বয়সে হতে পারে। ইয়াং ছেলেমেয়েরা অনেকেই দেখা যায় মানে স্মোকিংয়ে আসক্ত, অনেক খুব হেভি স্মোকার থাকে বা সে আগে থেকে স্মোক করছে। কেউ থাকে তারা কোনো ড্রাগে আসক্ত। অ্যাডিকশন একটা বড় কারণ যে ইয়াং বয়সে হার্ট অ্যাটাক হতে পারে। আমরা এখন ইয়াং ছেলেমেয়েদের মাঝখানে খুব হাইপার টেনশন প্রবণতা পাচ্ছি। দেখা যাচ্ছে বয়স 25, 30, 35, তার প্রেশার অনেক বেশি থাকছে এবং তাকে আমরা দিন শেষে প্রেশার ওষুধ আমরা দিতে বাধ্য হচ্ছি। আবার দেখা যাচ্ছে কারো হয়তো অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে। তো সেই ক্ষেত্রে হাইপার টেনশন, ডায়াবেটিস, স্মোকিং, অ্যালকোহল, কোনো ড্রাগে আসক্তি, এই সব কিছুই কিন্তু হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা মানে ব্লাড লেভেলে চেক না করলে আমরা আসলে বুঝতে পারি না, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল বা রক্তে কোলেস্ট্রল। অনেকে দেখা যায় ইয়াং বয়সে বেড়ে যায়। যদি কারো এলডিএল কোলেস্ট্রল দেখা যায় নর্মালের চেয়ে অনেকটাই বেশি আছে, তাহলে সেটা তো আমাদের হার্টের যে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে রক্তনালীতে যে ব্লক জমে, সেই প্রক্রিয়াটাকে অনেক বেশি ত্বরান্বিত করে। তো আমরা এখন এনকারেজ করি এই আধুনিক জীবনে সবাই যাতে অল্প বয়স থেকে বা 30 ইয়ার্স বা 35 ইয়ার্স থেকে একটা ইয়ারলি চেক আপে আসে। যদি সে তার হৃদরোগ বিষয়ের কাছে আসে, আমরা সেই ছেলেটা বা মেয়েটার ফ্যামিলি হিস্ট্রি নেই, যে তার পরিবারের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কি বেশি কিনা, বা তার পরিবার, তার কোনো ভাই বোন বা তার কোনো কাজিন বা তার বাবা চাচাকেও ইয়াং বয়সে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। যদি তার বাবা বা চাচা বা মামার কারো যদি ইয়াং বয়সে হার্ট অ্যাটাক হয়ে থাকে, তখন কিন্তু তার জন্য গুরুত্ব বেড়ে যায়। তখন সেই ছেলেটাকে বা মেয়েটাকে আমাকে এক্সট্রা গুরুত্ব দিয়ে দেখতে হয়। প্লাস আমরা অবশ্যই তাকে কিছু ব্লাড টেস্ট করার মাধ্যমে, ইসিজি, ইকো করার মাধ্যমে আমরা তার রিস্ক ফ্যাক্টরগুলোকে মানে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা দেখতে পাই ইয়াং ছেলেমেয়েদের মাঝখানে অনেকেই স্মোকার থাকে, অনেকে দেখা যায় সাইলেন্টলি মানে কোলেস্ট্রল লেভেল অনেক হাই থাকে, বা হয়তো তার হয়তো ডায়াবেটিস আছে, এটা ধরা পড়েনি, আমরা দেখার পরে ধরা পড়লো।
তা আমরা খুব ইজিলি তাদেরকে মানে মূল্যায়ন করে বা তাদেরকে অ্যাপ্রোচ করে তাদের রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যাতে সে অল্প বয়সে তার একটা হার্ট অ্যাটাক না হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আরটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং এসকে ফার্মার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Designed the session with 3 presentations which have got special importance for us. So our first presentation is regarding cardiac imaging in Bangladesh, and this will be presented by Dr. DMMF Osmani. প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি অধ্যাপক ডাক্তার এম.এ. খালেক, হৃদরোগ বিশেষজ্ঞ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। স্যার, আপনাকে যে বিষয়টি নিয়ে আমি জানতে চাইব তা হলো একজন মানুষ কিভাবে প্রতিরোধ করতে পারেন যাতে তিনি হৃদরোগে আক্রান্ত না হন। হৃদরোগে একজন আক্রান্ত মানুষ প্রথমেই তার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা নিয়ে যদি ডাক্তারের কাছে আসে এবং এই বুকের ব্যথার সাথে সাথে যদি এটা হাতের দিকে, গলার দিকে, পিঠের দিকে যায়, এর সাথে যদি মাথা ঘোরায়, চক্কর দেয় এবং অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে, এরকম অবস্থা হলে প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এরকম অবস্থায় প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে আমাদের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসক তাকে জিহ্বার নিচে অ্যাসপিরিন জাতীয় ওষুধ লোডিং যাতে তাকে চিবিয়ে খেতে বলে এবং এর পরপরই পেশেন্টকে যেখানে হৃদরোগের চিকিৎসার সুযোগ আছে, বিশেষ করে করোনারি কেয়ার ইউনিট যে সমস্ত জায়গায় আছে সেইখানে পেশেন্টকে রেফার করে দেওয়া হয়। ওখানে গেলে প্রথমেই তার সিমটম নির্ণয় করে রোগটাকে ডায়াগনোসিস করার পরে যখন হার্ট অ্যাটাক নির্ধারিত হয়ে যায় তখন তাকে আমরা খুবই দামি একটা ইনজেকশন দিয়ে থাকি, যেটা থ্রম্বোলাইসিস বলা হয়ে থাকে আর কি। স্ট্রেপ্টোকাইনেজ, টেনাক্টিপ্লেজ, রেটিপ্লেজ এই সমস্ত ওষুধ দেওয়া হয় এবং এরপরে সুযোগ থাকলেই প্রথমেই ওনাকে আমরা ইন্টারভেনশনের জন্য নিয়ে যাই, যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলে থাকি। পেশেন্টকে আমরা ক্যাথল্যাবে নিই, ক্যাথল্যাব নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে যদি করোনারি আর্টারি ব্লক থাকে তাহলে সেই সময়ে তাকে আমরা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্টিং করে তার চিকিৎসাটাকে আমরা কমপ্লিট বলে আমরা শেষ করে থাকি আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আরটিভির পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। Say something about the challenges of PCI in Bangladesh. All of we know that ischemic heart disease is the leading cause of death worldwide. About 32% of all patients' deaths are due to cardiovascular diseases. প্রিয় দর্শক, 15th BIT সামিটের বিভিন্ন প্যানেল ডিসকাশন চলছে, তার ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলছি। এবারে সেই পর্যায়ে আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ। স্যার, আপনাকে আমাদের আজকের আলোচনায় স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসকেএফকে। আপনাকেও আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ। আমরা হৃদরোগের লক্ষণ নিয়ে বিভিন্ন রকম কথা শুনে থাকি, বিশেষ করে বুকে ব্যথা এটিকেই প্রধান লক্ষণ হিসেবে বলে থাকি, কিন্তু বুকে ব্যথা ছাড়াও শ্বাসকষ্ট বা অন্য কোনো লক্ষণ থাকতে পারে কিনা এটি সকলের জন্য একটু যদি সহজ করে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় অনেক সময় দেখা যায় রুগী বলে যে অনেক ক্ষেত্রে যে আমার হাঁটলে বুকে ব্যথা করে, জি, অথবা বলতে পারে আমি সিঁড়িতে উঠতেছি, ভারী কাজ করতেছি, আমার বুকে চাপ লাগে, অথবা রুগী অনেক সময় বলে যে আমার শ্বাসের সমস্যা হয় সিঁড়িতে উঠতে গেলে, অথবা বলতে পারে বুক ধরফর করে। জি, অনেক সময় দেখা যায় লেট স্টেজে অনেক দিন যদি বুকের সমস্যা হয়ে যায়, হার্টের সমস্যা, সেখানে পায়ে পানি আসতে পারে। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক সময় আসতে পারে। তো যদি আমরা প্রথমে বলি যে শ্বাসকষ্ট হওয়া, অনেক ক্ষেত্রে রোগীরা শ্বাসকষ্ট হলে মনে করে যে এটা মনে হয় ফুসফুসের রোগ। তারা সাহেবের পালমোলজিস্টের কাছে বা ফুসফুস রোগ বিশেষজ্ঞের কাছে যায়, রেসপিরেটরি ওখানে ফিজিশিয়ানের কাছে যায়। যাওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি ওরা অনেক সময় চিন্তা করে যে এটা কার্ডিয়াক সমস্যা হতে পারে, তাহলে কার্ডিয়াক চিকিৎসা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে রোগীরা মনে করে এটা যদি হাঁপানির সমস্যা, হাঁপানির চিকিৎসা নিয়ে থাকে। দীর্ঘ সময় হাঁপানির চিকিৎসা নেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ফিজিশিয়ান হয়তো দেখলো যে না ঠিক আছে, এটা তো ওরকম কাঙ্ক্ষিত আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন অনেক সময় দেখা যায় একটা এক্সরে করে বা একটা ইসিজি করে বা একটা ইকোকার্ডিওগ্রাম বলে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষা করতে দেয়। ইকোগ্রাম পরীক্ষা করলে দেখা যায় তখন অনেক সময় হার্টের পাওয়ার কমে যায়, অনেক সময় দেখা যায় হার্টের ভালভের বিভিন্ন সমস্যা হয় বা হার্টের কন্ট্রাকশনের সমস্যা অথবা জন্মগত কিছু হৃদরোগ থাকতে পারে। এইটার দেখা তখন ধরা পড়ে, তখন আমাদের কার্ডিওলজিস্টের কাছে রেফার করে।
এই যে যখন কার্ডিওলজির কাছে রেফার করে তখন আমরা দেখি এটা অনেক সময় অনেক দেরি সময় হয়ে পেরিয়ে যেতে গেছে, অনেক অনেক সময় দেরি পেরিয়ে হয়ে যেতে গেছে। পারে। তখন আমাদের একটা ডেফিনেট চিকিৎসা, যেটা অল্প চিকিৎসায় অনেক সময় ওষুধে যখন ভালো হতো, এটা না হয় তখন দেখা যাচ্ছে রোগীর কোনো অপারেশনে যেতে হয়, অথবা ইন্টারভেনশন, যেটা আজ আমাদের বিআইটি ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স, আমার এনজিওগ্রাম করা, রিং বসানো, এমন ক্ষেত্রেও রোগীর এই কন্ডিশন চলে যেতে পারে। শুধু তাই না, অনেক কস্টলি কিছু যন্ত্র আছে, আমরা ডিভাইস থেরাপি বলি, একটা ডিভাইসের দাম 10 থেকে 15 লাখ টাকা। সেই ডিভাইসও কখন প্রয়োজন হতে পারে, কি জন্য? শুধুমাত্র দেরিতে ডায়াগনোসিস হওয়ার জন্য, দেরিতে চিকিৎসা শুরু হওয়ার জন্য। early diagnosis খুব দরকার। এই জন্য যদি কারো শ্বাসকষ্ট হয়, এবং যদি মনে করেন যে ফিজিশিয়ান বা রুগীও অনেক সময় মনে করে যে না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে, আমি ইয়ার পাশাপাশি রেসপিরেশনের পাশাপাশি একটা বুকের এক্সরে বা ইসিজির পাশাপাশি আমরা আসলে একটা ইকো করে দেখতে পারি, বা যে ফিজিশিয়ান আছে তাকে একটা অফার করতে পারে, স্যার আমার এই শ্বাসকষ্টটা কি হার্টের থেকে হচ্ছে নাকি ফুসফুস থেকে হচ্ছে, একটু যদি দেখে দিতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যদি হার্টের থেকে হয় তাহলে ডায়াগনোসিসটা করতে সুবিধা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আরটিভির পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি এবং এসকেএফকে। This is the time of the third presentation, just regarding the cardiovascular care in Bangladesh. May I talk Professor Abdul Wadud Chowdhury to deliver his presentation. Assalamu alaikum and good morning. The previous lecture actually has helped me. Now, Bangladesh has around 170 million people. প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি ডক্টর মাহমুদুল হাসান, কনসালটেন্ট কার্ডিওলজি, কুমিল্লা। আমার প্রশ্নটি এরকম যে যিনি ডায়াবেটিসে আক্রান্ত এবং হৃদরোগেও আক্রান্ত, অর্থাৎ তার যদি কমপ্লিকেশন থেকে থাকে বা জটিলতা থেকে থাকে, আনকন্ট্রোলড ডায়াবেটিস থেকে থাকে, তাহলে এই হৃদরোগীর ক্ষেত্রে চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? ধন্যবাদ আপনাকে আপনার খুব সুন্দর একটা প্রশ্নের জন্য, এবং এটা বর্তমান সময়ের জন্য একেবারে সমসাময়িক এবং খুবই অথেন্টিক একটা প্রশ্ন। যারা এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তাদের 50% রোগী তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাহলে উনি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের এই হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ডিসের ম্যানেজমেন্টটা জানাটা অত্যন্ত প্রয়োজন এবং চিকিৎসা নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। হঠাৎ করে আমাদের কাছে আসে পেশেন্ট হৃদরোগের সমস্যা নিয়ে, বিশেষ করে হাইপারটেনশন, বুকে ব্যথা, তারপরে এই ধরনের একটা সমস্যা, বা বুকে ব্যথা কেমন, বা অনেক সময় বলে যে বুকে ব্যথা না বলে মুখে, তারপরে ঘাড়ে এখানে ব্যথা করছে, হ্যাঁ, কিন্তু কেউ এটা টোটালি জানেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত আগে দেখি যে ওনার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। হ্যাঁ, তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখা যাচ্ছে যে যদি আমরা মডিফায়েবল এবং নন মডিফায়েবল ভাগ করি, তাহলে মডিফায়েবলের মধ্যে ডায়াবেটিস একটা অন্যরকম অন্যতম রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা মডিফাই করতে পারি। আর মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের হাতে সেহেতু আমরা ওই ট্রিটমেন্টটা যদি ভালোভাবে করতে পারি, তাহলে সহসা পেশেন্ট হৃদরোগের অন্তত ঝুঁকিতে পড়বে না, বা পড়লেও কমপ্লিকেটেড অবস্থা যাবে না, এটা অথবা গেলেও অনেক পরে যাবে। অবশ্যই সেই ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল বা ডায়াবেটিস কন্ট্রোল এবং বিষয়টি এবং খুব নিখুঁতভাবে কন্ট্রোল করা খুব প্রয়োজন। আমরা আছি হৃদরোগের জন্য, বাট তার আগে ডায়াবেটিস কমপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। জি, আপনাকে ধন্যবাদ আরটিভির পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল কনফারেন্সে। How can we predict the side branch compromise before main branch stenting? The one way is look at the angle and distal bifurcation angle of the left main bifurcation. The narrower the distal angle, the smaller the minimum lumen area after main branch stenting. So প্রিয় দর্শক, 15th বিআইটি সামিট চলাকালীন সময়ে আমরা আবারও অন্যান্য প্যানেল ডিসকাশনের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। এবারে আমরা আলোচনা করছি ডক্টর সাকিব শাহরিয়ার, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, বিএসএমএমইউ। আপনার কাছে আমরা জানতে চাইব ছোট্ট একটি বিষয়। হার্ট ফেইলার এই শব্দটির সাথে আমরা খুব পরিচিত, কিন্তু আমরা সঠিকভাবে হয়তো এর মানে কি সকলেই আমরা বুঝি না। হার্ট ফেইলার বলতে আসলে কি বোঝায়, কিভাবে বোঝা যায় একজন মানুষ হার্ট ফেইলারে আক্রান্ত হয়েছেন, বা তখন তার কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। হার্ট ফেইলিওর খুব কমনলি প্রচলিত একটি শব্দ, আমরা সবাই বলে থাকি যে আমাদের হার্ট ফেইল করে ফেলছে। হ্যাঁ, হার্ট ফেইলিওর এবং হার্ট অ্যাটাক কিন্তু এক নয়। হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে হার্টের রক্তনালীর একটা অসুখ, আর হার্ট ফেইলিওরটা হচ্ছে
সমন্বিত হার্টের যে কোনো অসুখের জন্য, হার্টের জন্মগত অসুখ অথবা হার্টের মাংসপেশির অসুখ, হার্টের রক্তনালিকা অসুখ, হার্ট অ্যাটাক, ইভেন হাই প্রেশার, ডায়াবেটিস এবং অন্যান্য হার্ট ছাড়া অন্যান্য আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো খারাপ হয়ে গিয়ে হার্টের উপর যদি এফেক্ট করে, হার্টের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে আসে, সেটিকে আমরা হার্ট ফেইলিওর বলে থাকি। অর্থাৎ হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর বিষয়টি এক নয়। সায়েন্টিফিকভাবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিষয়টি এক নয়, ভিন্ন। যেহেতু হার্ট ফেইলিওর সম্পর্কে আমরা জানলাম, যিনি হার্ট ফেইলিওরের রোগী হিসেবে ডায়াগনোসড তার কিভাবে চিকিৎসা পদ্ধতি হওয়া উচিত এই বিষয়টি আমাকে বলবেন। ধন্যবাদ। হার্ট ফেইলিওর হচ্ছে গিয়ে সকল ধরনের হৃদরোগের লাস্ট এন্টিটি এবং হার্টের কর্মক্ষমতা এখানে কমে যায়, হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না এবং রক্ত চলাচল সরবরাহ করতে পারে না। এই জন্য বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আসে, রোগীর শ্বাসকষ্ট হয়, পা ফুলে যায়, হাঁটতে গেলে হয়রান হয়ে যায়, এইসব সমস্যা নিয়ে সে প্রেজেন্ট করে। এবং হার্ট ফেইলিওরের বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি, সেটা আমাদের জীবন পদ্ধতি পরিবর্তন, যেই যে রিস্ক ফ্যাক্টরগুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল, এইগুলো নিয়ন্ত্রণ করা এবং হার্টের যদি কোনো অসুখ থাকে, মাংসপেশির অসুখ অথবা ভালভের সমস্যা অথবা হার্ট অ্যাটাক, সেটার চিকিৎসা করা এবং পরবর্তীতে হার্ট ফেইলিওরের জন্য আমরা কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং ইন্টারভেনশনও প্রয়োজন হয়। ইন্টারভেনশনের জন্য হার্ট ফেইলিওরের স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ডিভাইস থেরাপি, আমরা পেসমেকার করে থাকি, সিআরটিপি, সিআরটিডি, এই ধরনের চিকিৎসা পদ্ধতিও বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আপনি যেহেতু ডিভাইস থেরাপির কথা বলেছেন বা ডিভাইস পদ্ধতির কথা বলেছেন, অর্থাৎ ইন্টারভেনশনাল পদ্ধতিতে কার্ডিওলজির প্রসঙ্গে আপনি ছোট্ট একটি কথা বলেছেন, খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন যে আমাদের দেশে ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে বর্তমানে আপনি একজন কার্ডিওলজির চিকিৎসক হিসেবে ইন্টারভেনশনাল কার্ডিওলজির চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে খুব সংক্ষেপে কী তথ্য দিতে চান? ইন্টারভেনশন কার্ডিওলজি সম্বন্ধে আমি বলবো যে সারা বাংলাদেশে এখন সরকারি মেডিকেল কলেজগুলো এবং বিভিন্ন প্রাইভেট সেন্টার, স্পেসিফিক্যালি ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী, খুলনা সহ বড় বড় বিভাগীয় শহরগুলোতে ইন্টারভেনশন কার্ডিওলজি সার্ভিস চালু রয়েছে এবং বিশেষ করে হার্ট অ্যাটাক রোগীদের স্টেন্টিং বা রিং পরানো এবং হচ্ছে গিয়ে বিভিন্ন রকম করোনারি অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, ডিভাইস থেরাপি, জন্মগত হৃদরোগের চিকিৎসা, এইগুলো নিয়মিতভাবে হয়ে আসছে। এবং হার্ট ফেইলিওরের জন্য যে থেরাপিগুলো বা ডিভাইস থেরাপিগুলো লাইক পেসমেকার অথবা বিশেষ ধরনের পেসমেকার, আইসিডি, সিআরটি, এইগুলো স্পেসিফিক রেফারাল সেন্টার বা টার্সিয়ারি সেন্টারগুলো হয়ে আসতেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যেটি আসলে আমাদের দর্শকদের জন্য অত্যন্ত উপকারী হবে। আপনাকে ধন্যবাদ আরটিভির পক্ষ থেকে এবং এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বেঁচে থাকতে হলে হৃদযন্ত্রকে আমাদেরকে ভালো রাখতে হবে, হার্টের সঠিক চিকিৎসা করতে হবে, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে। আমরা শুধুমাত্র আলোচনা শুনলে চলবে না, আমাদের এই আলোচনাগুলোর নির্যাস আমাদের নিজের জীবনে কাজে লাগাতে হবে। আমরা ঝুঁকিগুলোকে যাতে এড়িয়ে চলতে পারি, তাহলেই সুস্থ থাকতে পারবো। আল্লাহ হাফিজ সকলকে।